হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। আজ কলেজে এসে কোথাও হিদকে দেখিনি। দুচোখ আমার বারবার পর্যবেক্ষণ করে যখন ক্লাসের দিকে পা বাড়ালাম, ঠিক তখনই জুথি হাঁপাতে হাঁপাতে এসে আমাকে বলল, আরফা আরফা, কিরে এভাবে হাঁপাচ্ছিস কেন? তোকে একটা কথা বলতে এলাম। তা তো বুঝতেই পারছি, কিন্তু এইভাবে দৌড়ে আসলি কেন? আমি কি চলে যাচ্ছি নাকি কোথাও? অত কথা বলিস না, আমার কথাটা শোন আগে। বল। আই এম ইন লাভ। বাহ, এটা তো ভালো খবর। তোকে সেই মহামানব যে কিনা আমার বান্ধবীর মন চুরি করেছে, নামটা শুনি। সে আর কেউ নয় রে দোস্ত, তোরই ভাই হিদ। কথাটা বলেই জুথি লজ্জায় ওর দুহাত দিয়ে মুখ থেকে ফেলল। আর ওর কথা শুনে আমি যেন আকাশ থেকে টুপ করে মাটিতে পড়লাম। কি বলছে এই মেয়ে? ওই, কি বলছিস তুই? হ্যাঁ রে, আমি ঠিকই বলছি। আমি জানি হিদ একটু অন্যরকম, যাকে এ যুগের ছেলে মেয়েরা বলবে খ্যাত, কিন্তু আমার কাছে অমন ছেলেই পছন্দ। আমি ওকে পরিবর্তন করে নেব। তুই শুধু আমার কথাটা ওকে বলে দে প্লিজ। প্লিজ 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 দোস্ত, তুই আমাদের রিলেশনটা করে দে। জুথি। বল। তুই পাগল হয়ে গেছিস, জাস্ট পাগল। কথাটা বলেই আমি জুথিকে ফেলে একবারে বাসায় চলে আসলাম। বাসায় এসে তাড়াতাড়ি করে হিদকে ফোন দিলাম, কিন্তু হিদ ফোন তুলছে না। উফ, ও আজ কলেজেও আসেনি, আবার ফোন ও ধরছে না। আজ জরিনা সে যে নিজেকে অপরাধী মনে হচ্ছে। কেন যে জরিনা সাজতে গেলাম? এখন ফোন রিসিভ করলেও জিজ্ঞেস করতে পারবো না যে কেন ও কলেজে আসেনি। থাক, তবুও তো জানা যাবে ও কেমন আছে। কিন্তু ফোনটাই তো রিসিভ করছে না। রিং বাজতে বাজতে অবশেষে এলিয়েনটা ফোন রিসিভ করেছে। কই ছিলেন আপনি? ফোন কেন রিসিভ করেন নাই? ওহ না, সরি, কোথায় ছিলেন আপনি? ফোন কেন রিসিভ করছিলেন না? আরে আমি আজ একটু ব্যস্ত, তাই রিসিভ করতে পারিনি। তুমি কেমন আছো জরিনা? ভালো আছি। আজ কি কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা শোনো, আমি তোমার সাথে পরে কথা বলবো। আমি একটু আরফাদের বাসায় যাচ্ছি। আরফা? ওই যে যার সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছে আমার বাবা মা। ওহ, ওই বাসায় কেন? গিয়ে এসে তারপর সব বলি। আচ্ছা, তাহলে এখন রাখছি। আচ্ছা ঠিক আছে। এলিয়েনটা আমাদের বাসায় কেন আসছে কে জানে। আসলে হিদের জন্য আমার যতটুকু টান আছে সেটা হচ্ছে মায়া, এছাড়া আর কিছু নয়। ভালোবাসা তো অন্য জিনিস। তার প্রতি আমার ভালোবাসাটা হবে না হয়তো কোনো দিনই, কারণ সে আমার স্বপ্ন পুরুষ থেকে একদম আলাদা, পুরোপুরি বিপরীত মানুষ সে। কোনোভাবেই তাকে আমার জীবন সঙ্গী হিসেবে মেনে নেওয়া সম্ভব না। কিছুক্ষণ পর আন্টি আর হিদ আমাদের বাসায় আসে। আম্মু আব্বুর সাথে কথা বলে আমাকে ডাকেন তারা। আমি গিয়ে হাসি মুখে সবার সাথে কথা বলি। কথার এক পর্যায়ে এলিয়েনটা আমাকে ডেকে বলে, আরফা চলো তোমার রুমে যাই। আমি কিভাবে এখন সবার সামনে তাকে না করি? রাগ হচ্ছে এলিয়েনটার উপর, তবুও নিয়ে গেলাম আমার রুমে। বসুন। বাহে, তোমার রুমটা তো খুব সুন্দর। এই প্রথম এলেন নাকি? না, আরেকবার মনে হয় এসেছিলাম, কিন্তু এত সুন্দরভাবে গোছানো ছিল না। গুছিয়েছি। আমার গোছানো সব কিছু পছন্দ। আর জীবনসঙ্গী কেমন পছন্দ? এই ধরুন স্মার্ট, হ্যান্ডসাম, কিউট, এসব কিছুই থাকতে হবে ওর মধ্যে। যা আপনার মাঝে এর কিছুই নেই। হ্যাঁ আমি জানি, সব মেয়েদেরই একটা স্বপ্ন থাকে তার ভবিষ্যৎ বরকে নিয়ে। তোমারও থাকাটা স্বাভাবিক, কিন্তু আন্টি আঙ্কেল মা বাবা যে আমাদের দুজনের। হ্যাঁ আমি জানি, কিন্তু দেখুন আমার সাথে আপনি যান না। আপনার সাথে আমাকে মানায় না। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি আমার মা বাবাকে বলেছি। আপনি আপনার মা বাবাকে একটু বুঝিয়ে বলুন। আমার কথাগুলো শুনে হিদের মুখটা কালো হয়ে গেলেও খুব মায়াবী একটা হাসি দিয়ে আমাকে ও বলল, আমিও চাই না জোর করে তোমাকে নিয়ে জীবন সাজাতে। বাবা মা তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছেন। মা যখনই একটা নিজের জন্য নতুন শাড়ি কিনেছেন, সাথে তোমার জন্য একটা কিনেছেন।
তোমার জন্য কিছু গহনাও গড়ে রেখেছেন। কিভাবে আমি না করব তাদের বুঝতে পারছি না। আপনি বলবেন আমার আপনাকে পছন্দ না। আমি চাই না আপনাকে বিয়ে করতে। সমস্যা নেই। তুমি চিন্তা করো না, তোমার ইচ্ছের বিরুদ্ধে এ বিয়ে হবে না। ভালো থেকো। মন দিয়ে পড়াশোনা করো। দোয়া করি তুমি যেন তোমার স্বপ্নের মতো একজন জীবন সঙ্গী পাও। আপনিও। সেদিন হিদ চলে যায়। দুদিন পর আম্মু আমার রুমে এসে আমাকে জানায়, শেষ পর্যন্ত তোর ইচ্ছেই পূরণ হল। কি ইচ্ছে? হিদ নাকি তোকে বিয়ে করতে পারবে না। মানে? ও সবাইকে বিয়ের জন্য না করেছে। ও নাকি তোকে বোনের মতোই দেখে। তোকে নাকি স্ত্রী হিসেবে মেনে নিতে পারবে না। ওহ, সবাই কি বলল? কি আর বলবে, আফসানা তো কেঁদে কেঁদে অস্থির। কথাই বলে না দুদিন যাবৎ কেউ হিদের সাথে। খেতেও দেয় না কেউ। রান্না করে রেখে দেয়। হিদও হাত দিয়ে বেড়ে খায় না। এই চলছে। যা, এবার তুই নিজে পছন্দ করে বিয়ে কর। আমরা আর কোনো ছেলে দেখব না তোর জন্য। আম্মু চোখের জল মুছতে মুছতে চলে গেল। এলিয়েনটা আমার কথা বলেনি তাহলে? নিজের সবার চোখে খারাপ হয়ে গেল। যাই হোক, বিয়েটা তো ভেঙেছে। আজ তো আমার খুশি হবার কথা, কিন্তু আমি কেন খুশি হতে পারছি না? এদিকে জরিনা সেজে আমি হিদকে মেসেজ দেই। হিদ আমাকে মেসেজের রিপ্লাই না দিয়ে ডিরেক্ট কল দেয়। আর কল দিয়ে কাঁদতে থাকে। শুনেছি ছেলে মানুষ সহজে কাঁদে না। ও আজ কাঁদছে কেন তাহলে? কি হয়েছে, কাঁদছেন কেন? আমার বিয়েটা ভেঙে গেছে রে জরিনা। তাতে কি, তাই বলে এইভাবে কাঁদতে হবে? আমি আমার জন্য কাঁদছি না। কাঁদছি দুই পরিবারের মানুষগুলোর জন্য। কতই না কষ্ট পেয়েছেন তারা। আমি হিদকে বুঝালাম, সান্ত্বনা দিলাম। বললাম এসব বাদ দিয়ে পড়াশোনায় যেন মন দেয়। হিদ প্রায় এক সপ্তাহ হয় কলেজে আসে না। আমি কলেজে এসে বসে আছি। হঠাৎ আমার বান্ধবীরা আমাকে ডেকে বলে, আরফা দেখ দেখ। কি দেখব? পেছনে তাকিয়ে আমি হা হয়ে যাই। এ কি দেখছি আমি? আমার এক বান্ধবী আমার চোখের সামনে হাত নাড়িয়ে বলে, এভাবে কি দেখছিস? ওই বলতো ছেলেটাকে। আমি কি কিছু ভুল দেখছি? না না, তুই একদম ঠিক দেখছিস। ওটা আর কেউ নয়, তোর ভাই হিদই। হিদকে তো চেনাই যাচ্ছে না। ও তো আর আগের হিদ নেই। পুরোপুরি চেঞ্জ। উফ, কি স্মার্ট লাগছে আজ হিদকে। কি তার চুলের স্টাইল, কি ড্রেস আপ। একটা ছেলে এত কিউট হয় কি করে? আমার এক এক বান্ধবী এক একটা কথা বলে যাচ্ছে। আর হিদ ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি বসা থেকে উঠে দাঁড়াতেই হিদ একটা হাসি দিয়ে ওর পেছন থেকে একটা মেয়েকে হাত ধরে আমার সামনে এনে দাঁড় করিয়ে বলল, দেখো তো ওকে চেনো কিনা।